আসসালামু আলাইকুম। আমি সাবিনা জামান, প্রভাষক পরিণতি, মহানগর স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের স্বাগত। যথারীতি তোমাদের জন্য পঞ্চম দিনের অনলাইন ক্লাসে হাজির হলাম। আশা করি তোমরা বিগত দিনে যে অনলাইন ক্লাসে যে পড়াগুলো দেওয়া হয়েছে তোমরা সেগুলো শেষ করেছো, এবং আমাদের দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা কিন্তু অবশ্যই হবে, সেই জন্য তোমরা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে বাসায়। যাই হোক, আজকে আমরা নতুন পড়ায় চলে যাই। তোমরা জানো, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে এবং দশম শ্রেণী যারা আছো, আমরা গত ক্লাসে কিন্তু সংবিধান অধ্যায়কে শুরু করেছিলাম। মোটামুটি আমাদের সংবিধান অধ্যায়ের লিখিত সংবিধানের বৈশিষ্ট্য পর্যন্ত শেষ করা হয়েছে। তাহলে আজকে আমরা শুরু করবো। দেখো, আজকে আমাদের অধ্যায় হচ্ছে 5, বিষয় অধ্যায় নাম হচ্ছে সংবিধান। আজকে আলোচ্য বিষয় হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। আজকে আমরা শুরু করবো উত্তম সংবিধানের বৈশিষ্ট্য থেকে। দেখো, উত্তম সংবিধানের বৈশিষ্ট্য দেওয়া আছে তোমাদের বইয়ে, 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা যখন বৈশিষ্ট্য মুখস্থ করবে, অবশ্যই বৈশিষ্ট্য মুখস্থ করার আগে বৈশিষ্ট্য যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করবে। তোমরা জানো, আমাদের পরিণতির নিয়ম হচ্ছে পয়েন্ট যদি তুমি বেশি লেখো সেক্ষেত্রে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই জন্য পয়েন্টগুলো মিস করবে না, অবশ্যই আমরা পয়েন্টগুলো আগে ভালো করে মুখস্থ করবো। খেয়াল করো, তাহলে প্রথমে আছে কি? সুস্পষ্ট। সুস্পষ্ট মানে কি? যেটা সহজে বোঝা যায়। আমরা পড়তেছি হচ্ছে উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। তাহলে এটা প্রথম পয়েন্ট হচ্ছে সুস্পষ্ট। সুস্পষ্ট কথার অর্থ যেটা সহজে বোঝা যায়। দেখো, তোমাদের বইয়ে লেখা আছে উত্তম সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে। এই লিখিত থাকার জন্যই সংবিধানের ধারাগুলো এবং বিষয়গুলো জনগণ সহজে বুঝতে পারে। এই জন্য বলা হয়েছে যে উত্তম সংবিধান হচ্ছে সুস্পষ্ট। 2 নম্বরে চলে যায় সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত মানে কি? সংক্ষিপ্ত কথার অর্থ হচ্ছে যেটা অল্প কথায় কিন্তু বোধগম্য। বিষয়টা অল্প ছোট, কিন্তু জনগণের কাছে এটা খুব বেশি বোধগম্য। অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দিয়ে যেটা প্রয়োজনীয় সেটাই অধিকতর মূল্য দেওয়া। দেখো, তোমাদের বইয়ে লেখা আছে যে উত্তম সংবিধান সুসংক্ষিপ্ত প্রকৃতির। অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক বিষয় উত্তম সংবিধান স্থান পায় না। রাষ্ট্র পরিচালনার জন্য উল্লেখযোগ্য বিধানগুলো এই সংবিধানে উল্লেখ থাকে। তার মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলি শুধু উত্তম সংবিধানে থাকবে। অপ্রয়োজনীয় এবং অপ্রাসঙ্গিক বিষয় মৌলিক উত্তম সংবিধানে থাকবে না। এই জন্যই সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংক্ষিপ্ত। 3 নম্বর আছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানে কি? যেটা জনগণের জীবনযাপনের জন্য বা বেঁচে থাকার জন্য খুবই জরুরি। যেমন একটা নাগরিকের বেঁচে থাকার জন্য মৌলিক অধিকার খুব জরুরি, এবং এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। প্রতিটা রাষ্ট্রে কিন্তু মৌলিক অধিকার রয়েছে যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত। যেটা যদি জনগণ এটা থেকে বঞ্চিত হয় তাহলে সে কিন্তু মামলা করতে পারবে। দেখো, এখানে লেখা আছে নাগরিকের মৌলিক অধিকার উত্তম সংবিধানে উল্লেখ থাকবে, এবং এর ফলে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হবে। তাছাড়া শাসক বা অন্য কেউ এই অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না, কারণ এই অধিকারটা হচ্ছে তোমার সাংবিধানিক অধিকার। সরকার ইচ্ছা করলে কিন্তু তোমার এই অধিকার লঙ্ঘন করতে পারবে না। এই জন্য উত্তম সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে মৌলিক অধিকার। তার মানে উত্তম সংবিধানের মৌলিক অধিকার মানে জনগণের মৌলিক অধিকার দিকগুলো কি কি সেগুলো খুব সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। 4 নম্বর দেখো আছে জনমতের প্রতিফলন। জনমত প্রতিফলন মানে কি? জনমত কার? আমরা। অধিকাংশ জনগণের মতামতকে হচ্ছে জনমত বলে। অধিকাংশ জনগণের মতামতকে কিন্তু জনমত বলে। এখন জনমতের প্রতিফলন মানে কি? জনমত কি চাচ্ছে, জনমত কি চায় সেগুলো সঠিক প্রতিফলন উত্তম সংবিধানে থাকবে। বইয়ের ভাষায় আমরা একটু দেখি। উত্তম সংবিধান জনমতের ভিত্তিতে প্রণীত। জনমতের ভিত্তিতে মানে কি? জনগণ যেটা চায় সে অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। এই সংবিধানে জনগণের চাহিদা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। তাছাড়া সামাজিক রীতি ঐতিহ্য এই সংবিধানে প্রতিফলিত হয়। মানে একটা দেশের কৃষ্টি ঐতিহ্য সবকিছু মিলিয়ে কিন্তু জনমতের প্রতিফলনটা ঘটে, এবং সেটা অবশ্যই উত্তম সংবিধানে উল্লেখ থাকবে। তারপর আসো সুষম। সুষম প্রকৃতির। সুষম কথার অর্থ কি? সুষম কথার অর্থ হচ্ছে যেটা সহজে পরিবর্তন করা যায়। তার মানে উত্তম সংবিধান সহজে পরিবর্তন করা যায়। সেটা সুপরিবর্তনও হতে পারে, আবার দুষ্পরিবর্তনও হতে পারে। আমরা বইটা একটু পড়ি যে উত্তম সংবিধান হচ্ছে সুষম প্রকৃতির। এর অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন সংবিধানের মাঝামাঝি অবস্থান করবে। মানে এটা পরিবর্তন করতে খুব কষ্টও হবে না, একেবারে পরিবর্তন করতে যাবেও না, এরকমও হবে না। মানে সুষম কথাটা হচ্ছে উপযোগী। সময় যখন যেটা দরকার তখন সেটা পরিবর্তন করা যাবে। যেমন আমাদের সংবিধান কিন্তু 16 বার পরিবর্তিত হয়েছে। এখন
সংবিধান তো অনেক আগে তৈরি করা হয়েছে, কিন্তু সময়ের সাথে এটা অনেক সময় পরিবর্তন করাটা জরুরি। সেজন্য বলা হয়েছে যে উত্তম সংবিধান সুষম প্রকৃতির, মানে যেটা জনগণের সময় অনুযায়ী, জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান যে কোনো সময় পরিবর্তন করা যাবে। দেখো লেখা আছে যে উত্তম সংবিধান সুষম প্রকৃতির অর্থ উত্তম সংবিধান সুপরিবর্তন ও দুষ্পরিবর্তন সংবিধানের মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ খুব সুপরিবর্তনীয় কিংবা খুব বেশি দুষ্পরিবর্তনীয় নয়। এর ফলে সংবিধান সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এরপরে চলে যাওয়া আছে 6 নম্বর পয়েন্ট, সংশোধন পদ্ধতি। সংশোধন পদ্ধতি মানে কি? সংবিধান সময়ের সাথে পরিবর্তন করতে হবে। সংবিধানের ধারাগুলো অনেক সময় দেখা যায় সময়ে অনুযায়ী হয় না, তখন সময়ের সাথে তাল মিলাতে যে এটা সংশোধনের প্রয়োজন হয়। এটাই বলছে যে উত্তম সংবিধান হতে তাকে অবশ্যই সংশোধন পদ্ধতি, মানে সংবিধান যখন তৈরি হবে তখনই এর সংশোধনের নিয়ম উল্লেখ থাকবে সংবিধান, এবং এটা অবশ্যই সংশোধন করা যাবে। তারপর আছে 7 নম্বর, জনকল্যাণ। মানে সংবিধান অবশ্যই জনগণের কল্যাণের জন্যই রচিত হয়, এবং এটা অবশ্যই যেন জনগণের মতামতের প্রতিফলন থাকে এবং জনগণের কল্যাণার্থে হয়, সেটা অবশ্যই সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তারপরে চলে যাওয়া হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তোমরা জানো আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি দেওয়া আছে, তোমরা এর আগে পড়েছো। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আর হচ্ছে জাতীয়তাবাদ। তো এই 4টা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ মূলনীতি, এবং এই মূলনীতিগুলো অবশ্যই উত্তম সংবিধানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল উত্তম সংবিধানের 8টা বৈশিষ্ট্য। তোমাদের বই 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে। তোমরা বৈশিষ্ট্যের পয়েন্টগুলো খুব ভালো করে মুখস্থ করবে, এবং কারণ এই বৈশিষ্ট্য পয়েন্ট থেকে এক একটা আলাদা করে প্রশ্ন হতে পারে। যেমন প্রশ্ন হতে পারে জ্ঞানমূলক প্রশ্ন, যে সুস্পষ্টতা কি, তখন তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে, কারণ তোমরা জানো জ্ঞানমূলক লেখার ক্ষেত্রে ভুল হলে কিন্তু সম্পূর্ণ 0, আর যদি সঠিক হয় তাহলে তুমি পুরো একই পাবে। এই জন্য উত্তম সংবিধানে যে 8টা বৈশিষ্ট্যের পয়েন্ট দেওয়া আছে, 8টা বৈশিষ্ট্যের পয়েন্ট খুব ভালো করে মুখস্থ করবে, এটা যেন কোনো মিস না হয়ে যায়, এবং মুখস্থ করে অবশ্যই বারবার লিখতে হবে। চলে যাও নেক্সট, বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান কিভাবে কখন তৈরি হয়েছে প্রতিটা লাইন আমাদের মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি লিখে রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন আমাদের পড়তে হবে, প্রতিটা লাইন আমাদের মুখস্থ করতে হবে। এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি, দেখো কালো কালি দিয়ে আন্ডারলাইন করেছি। প্রতিটা লাইন আমাদের মুখস্থ করতে হবে, যাতে করে আমরা এখান থেকে যেভাবে প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন থাকবে এবং জ্ঞানমূলক প্রশ্ন থাকে, যাতে করে প্রতিটা লাইন আমরা মুখস্থ করবো। আমি তোমাদের পড়ে দিচ্ছি। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 1972 সালে সংবিধান তৈরির জন্য 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর, আর সংবিধান তৈরি হয়েছে 1972 সালে। তৈরি হওয়ার পর এটা তৈরির সময় সদস্য ছিল কতজন? 34 জন। যখন এই সংবিধানটা তৈরি হয় তখন সদস্য ছিল 34 জন। খসড়া মানে কি? একটা সংবিধান বা কোনো বিষয় পাস হওয়ার আগে সেটা খসড়া আকারে থাকে, যখন এটা সংসদে বিল আকারে যায়, যখন এটা পাস হয় তখন সেটা আইন হয়। এই জন্য বলছি যখন এটা খসড়া হয়, যখন এটা প্রণয়ন করা হয়, তখন সদস্য ছিল হচ্ছে 34 জন, এবং উক্ত কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন। তোমাদের জন্য কিন্তু প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। এছাড়া খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে 1972 সালের 17 এপ্রিল। যখন এই সংবিধানটা প্রণয়ন হবে তখন যে অধিবেশনটা বসে, সেই অধিবেশনটা বসে হচ্ছে 17 এপ্রিল। এই কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে, এবং তা গণপরিষদ মানে কি? আইনসভা। তোমরা জানো, তোমাদের গত ক্লাসে বলছি গণপরিষদের অন্য কথা হচ্ছে আইনসভা, এটা উত্থাপিত হয়। 19 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত গণপরিষদ খসড়া সংবিধান পাঠ করে, মানে পাঠ করে সংবিধানকে সবাইকে শোনানো হয়। কোনো বিষয় যদি সংসদে যাওয়া হয়, সংসদে যাওয়ার পূর্বে পাশ করার আগে, আইন যখন করা হবে, আইন করার আগে কোনো বিষয় এটা সংসদে সবাইকে শোনানো হয়, তখন সবাই যদি ওটার উপর ভোট প্রদান করে তাহলেই সেটা আইনে পরিণত হয়, অন্যথায় কিন্তু হবে না। এরপর দেখা যাচ্ছে গণপরিষদের বিভিন্ন সদস্যের পক্ষে বিপক্ষে মতামত দানের পর অবশেষে পরিমার্জিত মানে কি? পরিমার্জিত হয়ে সংশোধিত হয়ে উক্ত সংবিধান 4 নভেম্বর 1972 সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 সাল থেকে কার্যকর হয়। তাহলে তোমাদের এখানে প্রশ্ন থেকে যায় যে বাংলাদেশের সংবিধান একটা হচ্ছে কার্যকর হয় কত সালে, একটা হচ্ছে কার্যকর হয় কত সালে, আর একটা হচ্ছে গৃহীত হয়। কার্যকর হয় হচ্ছে 4 নভেম্বর, কার্যকর হয় 4 নভেম্বর হচ্ছে কার্যকর হয়,
সরি কার্যকর না, গৃহীত হয়। 4 নম্বর হচ্ছে গৃহীত হয়, গৃহীত হয় 4 নভেম্বর। আর কার্যকর হচ্ছে 16 ডিসেম্বর থেকে, 16 ডিসেম্বর থেকে হচ্ছে এটা ডিসেম্বর থেকে এটা কার্যকর হয়। তাহলে তোমাদের দুটো প্রশ্ন হবে দুই রকমের, যে আমাদের সংবিধান গৃহীত হয় কত সালে, হবে 14 নভেম্বর। 14 নভেম্বর হচ্ছে গৃহীত হয়, 14 নভেম্বর এটা গৃহীত হয়, মানে কি এটা সংবিধান এটা গ্রহণ করে, সংবিধান গ্রহণ করা হচ্ছে, সংবিধানটা সংসদ মানে আইনসভা গৃহীত হয় হচ্ছে 14 নভেম্বর, আর কার্যকর হচ্ছে 16 ডিসেম্বর থেকে। 1972 সালে 16 ডিসেম্বর থেকে সংবিধানটা কার্যকর হয়, আর গৃহীত হয় হচ্ছে 14 নভেম্বর। এই দুটো ডেট আমি ভালো করে দেখো, বইয়ে দেখো আন্ডারলাইন করে রেখেছি, এই যে উক্ত সংবিধান 14 নভেম্বর 1972 সালে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর এটা কার্যকর হয়। এই জিনিসটা তোমরা ভালো করে আন্ডারলাইন করবে। তাহলে এখানে যে বাংলাদেশের সংবিধান নামে যে অংশটুকু দেওয়া আছে এটা পুরোটাই মুখস্থ করতে হবে, এবং এই লাইনগুলো থেকে আলাদা আলাদা করে জ্ঞানগুলোকে এমসিকিউ প্রশ্ন কিন্তু হতে পারে। শিক্ষার্থীরা তারপরে চলে যাও বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট আছে লিখিত সংবিধান। আমরা সবাই জানি বাংলাদেশের সংবিধান কি লিখিত, এবং এটা দেখো কতগুলো ধারা দেওয়া আছে। এখানে বলা আছে বাংলাদেশ সংবিধান লিখিত দলিল, সংবিধান অপরপদ হচ্ছে দলিল। এটা অনুচ্ছেদ আছে 153টি এবং 11টি ভাগে বিভক্ত, এবং এটি প্রস্তাবনা একটি প্রস্তাবনা 60টি তফসিল রয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে প্রশ্ন তোমাদের কতগুলো হয়, একটা প্রশ্ন অনুচ্ছেদ কতটি, ভাগ কতটি, প্রস্তাবনা কতটি এবং তফসিল কতটি। তাহলে 4টা এমসিকিউ প্রশ্ন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাই লিখিত সংবিধান পুরো লাইনটি আমরা মুখস্থ করব। তারপর হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কারণ এর কোনো নিয়ম পরিবর্তন বা সংশোধন করতে হলে সংসদে 2/3 সম্মতি প্রদান। 2/3 মানে কি, সংসদে যে মোট সদস্য আছে তাদের 3 ভাগের 2 ভাগ যদি সম্মতি প্রদান করে তাহলে কিন্তু সংবিধান পরিবর্তন হবে, অন্যথায় কিন্তু হবে না। এই জন্য বলা হয় বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপরে দেখা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই যে উত্তম সংবিধান বৈশিষ্ট্য তোমরা পড়েছিলে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে এখানে 4টা মূলনীতি আছে আমাদের, সেই 4টা মূলনীতি অবশ্যই বাংলাদেশের সংবিধানে 4টা মূলনীতি আছে। এরপর হচ্ছে মৌলিক অধিকার, যেটা এখানে আমরা পড়েছি যে বাংলাদেশ সংবিধানের মৌলিক অধিকারগুলো কি কি, বা জনগণের মৌলিক অধিকারগুলো কি কি, এবং মৌলিক অধিকার জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য অধিকারকে বলা হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকারের সংজ্ঞা আমি তোমাদের লিখে দিব, সেই মৌলিক অধিকারটা বাংলাদেশ সংবিধানে রয়েছে। এরপরে সার্বজনীন ভোটাধিকার, 18 বছর বয়স্ক 18 বছর বয়সপ্রাপ্ত সকল নাগরিক কিন্তু ভোটদান করতে পারবে, এবং সকল জনগণের কিন্তু ভোট প্রদান অধিকার রয়েছে যাদের 18 বছর হয়েছে। এই জন্যই সার্বজনীন ভোটাধিকার, তার মানে এটা তোমার সাংবিধানিক অধিকার। সার্বজনীন ভোটাধিকার হচ্ছে আমার সাংবিধানিক অধিকার, তার মানে এটা বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে যে 18 বছর বয়স্ক সকল নাগরিক ভোটদান করতে পারবে। এরপর দেখো নেক্সট 6 নাম্বার প্রজাতান্ত্রিক। আমরা ভেঙে ভেঙে বোঝাই, প্রজা কারা, প্রজাতান্ত্রিক। প্রজা একটা শব্দ, তান্ত্রিক একটা শব্দ। প্রজা কি, প্রজা হচ্ছে আমরা, তান্ত্রিক মানে কি আমাদের, তন্ত্র মানে হচ্ছে তন্ত্র মানে মত, মানে আমাদের মতামত, মানে প্রজাদের মতামতের ভিত্তিতে এই সরকারটা পরিচালিত হয় বলে এই সরকারের নাম হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। আবার বলছি, প্রজা হচ্ছে জনগণ, প্রজা মানে হচ্ছে জনগণ, আর তন্ত্র মানে হচ্ছে মতামত, আর জনগণের মতামতের ভিত্তিতে এই সরকারটা পরিচালিত হয় বলে এই সরকারের নাম হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার। তো আমাদের সংবিধানেও কিন্তু এই সরকারের নাম দেওয়া হয়েছে প্রজাতন্ত্র বা প্রজাতান্ত্রিক। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সংসদীয় সরকার, বাংলাদেশের সরকার হচ্ছে, সংবিধান হচ্ছে সংসদীয়, মানে এখানে প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীদের সমন্বয়ে এই সরকারটা গঠিত হয়। এই জন্য এই সরকারের নাম হচ্ছে সংসদীয় সরকার, যেটা আমাদের সাংবিধানিকভাবে বলা আছে। এরপর আসো এককেন্দ্রিক রাষ্ট্র। বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এটা আমরা খুব ভালো করে দেখবো, আমি আন্ডারলাইন করছি। দেখো বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র, এখানে যুক্তরাষ্ট্র ব্যবস্থার মতো কোনো অঙ্গরাজ্য বা প্রদেশ নেই, আমাদের তো কোনো প্রদেশ নেই। জাতীয় পর্যায়ে একটি মাত্র কেন্দ্রীয় সরকার দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়, মানে অন্যান্য আমাদের দেশ হচ্ছে একটি মাত্র সরকার, মানে কেন্দ্র হচ্ছে কোথায়, ঢাকায়। এখান থেকে সকল নির্দেশ এবং নীতিমালা প্রণয়ন করা হয় এবং সে অনুযায়ী সমগ্র দেশ পরিচালিত হয় বা বাস্তবায়ন করা হয়। তারপর দেখা হচ্ছে আইনসভা, 9 নম্বর পয়েন্ট, আইনসভা আছে। আইনসভায় কি আছে, বাংলাদেশ আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ মানে হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, এটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। সার্বভৌম মানে কি,
মানে আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা। এই আইনসভা যে ধরনের আইন প্রণয়ন করবে সেটাই কিন্তু সেই ধরনের আইনই দেশে পরিচালিত হবে বা সে অনুযায়ী দেশ পরিচালিত হবে। এই জন্য আইনসভাকে বলা হয় আইন প্রণয়নের সর্বময় ক্ষমতা। এর নাম জাতীয় সংসদ। বর্তমানে জাতীয় সংসদে 350 জন সদস্য নিয়ে গঠিত। সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। তাহলে দেখো আইনসভার যে কয়টা লাইন দেওয়া আছে, 4-5টা লাইন, তোমরা প্রত্যেকটা লাইন মুখস্থ করবা। এরপর আছে সর্বোচ্চ আইন, মানে সর্বোচ্চ আইন কোনটা? এই যে সংবিধান। সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, যেটা কখনো পরিবর্তন করতে হলে বা যদি কোনো আইনের সাথে সংঘাতপূর্ণ হয় তাহলে সংবিধানের যতটুকু অংশ সংঘাতপূর্ণ অতটুকু বাদ দিতে হবে। আমি লাইনটা তোমাদের পড়ে দিচ্ছি। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন, লাইনটা খুব ভালো করে তোমরা আন্ডারলাইন করো, যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? উত্তর হবে সংবিধান। প্রশ্ন আসছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? উত্তর হবে সংবিধান। বাংলাদেশের সংবিধানের সাথে দেশের প্রচলিত কোনো আইনের সংঘাত সৃষ্টি হলে সেক্ষেত্রে সংবিধান প্রাধান্য পাবে। অর্থাৎ যদি কোনো আইন সংবিধানের সাথে সামঞ্জস্যহীন হয় তাহলে ওই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল করা হয়। কথাটার অর্থ কি? ধরো বাংলাদেশে কোনো আইন, সংবিধান একটা দলিল আমাদের আছে, তোমাদেরকে বলেছি সংবিধান দলিল আছে, কিন্তু ধরো কোনো আইন তৈরি করা হলো, সেই আইনটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, সাংঘর্ষিক মানে কি? সংবিধান বিরোধী হয়, তাহলে যতটুকু বিরোধী ওই আইনে, যে আইনটা তৈরি করা হচ্ছে ওই আইনে যতটুকু বিরোধী ততটুকু বাদ দেওয়া হবে, কিন্তু সংবিধান বাদ দেওয়া হবে না। সংবিধান হচ্ছে দলিল, যেটা একদম তৈরি হচ্ছে স্থায়ী, ওটার পরিবর্তন হবে না। কিন্তু অন্যান্য আইনের সাথে যদি সংবিধানের কোনো অংশ কখনো সংঘাত তৈরি হয় বা বিরোধ তৈরি হয় তাহলে যতটুকু বিরোধপূর্ণ অতটুকু বাদ দিতে হবে, ওই আইনে, সংবিধানে না। কিন্তু এই কথাটা হচ্ছে সেটা। তার মানে বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? উত্তর হবে সংবিধান। শিক্ষার্থীরা ভালো করে শোনো, বাংলাদেশের সংবিধানের যে বৈশিষ্ট্য তোমাদের দেওয়া আছে কিন্তু 10টা পয়েন্ট, তোমরা 10টা পয়েন্টে খুব ভালো করে মুখস্থ করবে, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন হবে। দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য একই কথা কিন্তু প্রযোজ্য হবে। তাই এই ছিল আমাদের উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আর হচ্ছে বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য। অনেক সময় প্রশ্ন আসে বাংলাদেশ সংবিধান কি উত্তম সংবিধান? উত্তর কি হবে? উত্তর হবে হ্যাঁ, বাংলাদেশ সংবিধান হচ্ছে উত্তম সংবিধান, কারণ উত্তম সংবিধানের অনেক বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের সংবিধানে প্রতিফলিত হয়েছে। অনেক সময় কিন্তু উদ্দীপকে প্রশ্ন থাকে যে বাংলাদেশ সংবিধান কি রূপ বা বাংলাদেশ সংবিধান কি উত্তম সংবিধান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে উত্তর হবে হ্যাঁ, বাংলাদেশ সংবিধান উত্তম সংবিধান, কারণ বাংলাদেশ সংবিধানে যে যে বৈশিষ্ট্যগুলো আছে তার অধিকাংশ বৈশিষ্ট্য কিন্তু উত্তম সংবিধানও রয়েছে। তাহলে সেই অনুযায়ী বলা যায় বাংলাদেশ সংবিধান এক প্রকার উত্তম সংবিধান। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন চলে যাও সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন অনেক বড়, এখন পুরোটা পড়া অবশ্যই আমাদের সম্ভব না, আমি তোমাদের দাগাই দিচ্ছি, তোমরা সে অনুযায়ী পড়বে। আমরা এখান থেকে মুখস্থ করবো চতুর্থ সংবিধান, যেটা কার্যকর হয়েছে 1975 সালে। আমরা পড়বো এখান থেকে পঞ্চম সংশোধন, যেটা হয়েছে 1979 সালে। এরপর আমাদের পড়তে হবে হচ্ছে ত্রয়োদশ সংশোধনী, একাদশ সংশোধন, দ্বাদশ, আর হচ্ছে তোমরা পড়বে ত্রয়োদশ আর পঞ্চদশ সংশোধনী। এই 4টা মুখস্থ, এই 1 2 3 4 6টা মুখস্থ করলেই চলবে। এখান থেকে ভালো করে দেখে নাও। চতুর্থ সংশোধনী পড়বো আমরা 1975 সালে যেটা হয়েছে, পঞ্চম সংশোধনী পড়বো যেটা 1979 সালে হয়েছে, আর পড়বো একাদশ সংশোধনী, দ্বাদশ সংশোধনী। তোমরা মনে রাখবা, তোমরা যখন পড়বা তখন দেখবা চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী হচ্ছে দ্বাদশ সংশোধনী, আর পড়বো হচ্ছে ত্রয়োদশ সংশোধনী, আর হচ্ছে পঞ্চদশ সংশোধনী। এটাও পড়তে হবে, চতুর্থটা পড়তে হবে, যেটা 14তম সংশোধনী 2004 সালে হয়েছে। তাহলে এই যে কটা সংশোধনী তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, তোমরা এই সংশোধনী কটা বাসায় মুখস্থ করো, বাকিগুলো এই মুহূর্তে দরকার নেই, যারা নবম শ্রেণীতে আছো। আশা করি তোমরা দেখে নিয়েছো। আমি তোমাদের একটু বলছি চতুর্থ সংশোধনী। তোমরা জানো যে বাংলাদেশে যখন সংবিধান তৈরি হয় 1972 সালের 16ই ডিসেম্বর যখন কার্যকর, তখন সংবিধানে ছিল সংসদীয় সরকার। কিন্তু চতুর্থ সংশোধনীর মাধ্যমে 1975 সালে সেটা পরিবর্তন করে করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং নতুন করে উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি করা, এবং সকল রাজনৈতিক দল বিলুপ্ত। বিলুপ্ত মানে কি? বাদ দেওয়া হয়। বিলুপ্ত মানে হচ্ছে বাদ দেওয়া হয়। তাহলে আমরা কি শিখলাম? বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন ছিল সংসদীয় সরকার, কিন্তু চতুর্থ সংশোধন 1975 সালে এটা বাদ দিয়ে, মানে সংশোধন করে তখন তৈরি করা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার, এবং রাষ্ট্রপতি সরকার তৈরি করা হয় এবং
সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করায়। ঠিক 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এটাকে আবার পরিবর্তন করে দেশে আবার পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠা করা হয়, যেটা এখনো পর্যন্ত আছে। তাহলে আবার বলছি, সংবিধান যখন তৈরি হয় তখন ছিল সংসদীয় সরকার, কিন্তু 1975 সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সেটা বাদ করে রাষ্ট্রপতি সরকার প্রবর্তন করা এবং সকল রাজনৈতিক দল বিলুপ্ত করা হয়। সেটাকে পরিবর্তন করে 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার ফিরিয়ে আনা হয়, এবং যেটা বর্তমান এখনো পর্যন্ত বহাল আছে। শিক্ষার্থীরা, তোমাদের যে সংশোধনীগুলো আমি দাগিয়ে দিয়েছি, তোমরা বাসায় এগুলো ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? আর এখানে আমাদের যেই দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের কিন্তু বই থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে 2 থেকে 3টা কিন্তু প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন বই থেকে দেওয়া। অর্থাৎ তোমরা বইয়ের যে 6টা সৃজনশীল, তোমাদের 3টা অধ্যায় যে সৃজনশীল আছে 6টা, এটা খুব ভালো করে মুখস্থ করবে, তাহলে তোমরা অবশ্যই 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবে। আর পুরো অধ্যায় থেকে আমরা খুব ভালো করে এমসিকিউ করব। আর দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদেরকে বলছি, সংবিধান অধ্যায়ের একদম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইন তোমরা মুখস্থ করবে, তাহলে প্রশ্ন যেভাবে আসো জ্ঞানমূলক, অনুধাবনমূলক এমসিকিউ আশা করি তোমরা লিখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় আমি এখানেই শেষ করছি। আজকের আলোচনার মাধ্যমে পঞ্চম অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাস আমরা অধ্যায় 7 শুরু করব, কারণ তোমরা জানো তোমার দ্বিতীয় সাময়িকের 3টা অধ্যায় আছে, অধ্যায় 4, 5 এবং 7। পঞ্চম অধ্যায় এখানেই শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং অনলাইন ক্লাস তোমাদের মোটামুটি সহায়ক হবে। তোমরা বাসায় ভালো করে প্রস্তুতি নাও। একটা উপদেশমূলক কথা হচ্ছে, বই পড়বে, পুরো বই তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো তাহলে তুমি সব ধরনের প্রশ্ন উত্তর লিখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।